নমস্কার বন্ধুরা, রাতের ঘন ঘটায় আপনাদেরকে স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক অনীক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও পোড়ো রাজবাড়ি। লেখক অনীক চক্রবর্তীর জন্ম কলকাতায়, থাকেন বেলঘরিয়ায়। কলেজের শেষ বর্ষের ছাত্র তিনি। লেখাপড়ার পাশাপাশি নিরন্তর সাহিত্য চর্চা করেছেন বহুদিন। লেখালেখি ছাড়াও বই পড়ার প্রতি দারুণ আকর্ষণ। আমাদের আজকের গল্পের প্রচ্ছদ অঙ্কন করেছেন সবুজ ঘোষ। আবহের দায়িত্বে ছিলেন ডি টিউন প্রোডাকশন এবং সম্পূর্ণ অডিও প্রোডাকশনের দায়িত্বে ছিল দ্য বং স্টোরি হাব চ্যানেল। শুরু হচ্ছে অনীক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও পোড়ো রাজবাড়ি। আজ অন্তিম পর্ব। কমলবাবুর কথা শুনে আমার নিজের মনে হলো যে তাহলে কি উনি আমার কথাই বলেছিলেন। কথাটা চিন্তা করছি, ওই সময় গর্ভগৃহের দরজাটা হাট করে খুলে গেল আর দুজন পূজারী ওই ছেলেকে নিয়ে বার হলেন। আমরা তাকিয়ে দেখলাম তার কপালে তিলক কাটা আর সে স্বাভাবিক ছেলের মতোই তাকিয়ে আছে। কিন্তু আমার মধ্যে তো জানোই কিছু ক্ষমতা আছে, যেগুলোর মাধ্যমে আমি মানুষের আসন্ন বিপদের কথা খুব সহজেই জানতে পারি। এই ক্ষেত্রেও দেখলাম যে ছেলের দেহ থেকে একটা কালো ধোঁয়া অবয়ব বেরিয়ে কিছুটা তফাতেই দাঁড়িয়ে রইল, আর ওই অবয়বের চোখ দুটি জ্বলজ্বল করছিল লাল রঙের আভাতে। আমি বুঝলাম তাহলে ওই প্রেত ভর করেছিল। পূজারি বেরিয়ে আসতেই কমলবাবুর স্ত্রী এইবার দৌড়ে গিয়ে নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন আর কপালে ঠোঁটে গালে চুম্বন করে আদুরে স্বরে বলে উঠল, খোকা, খোকা তুই ঠিক আছিস? এ দেখ, আমি তোর মা। তাকিয়ে দেখ, আমাকে মা বলে ডাক একবার। ঠাকুর, ঠাকুর তুমি সত্যি আছো ঠাকুর। আমার কোলের ছেলেকে তুমি ফিরিয়ে দিলে। আমি তোমার থানে পুজো দেবো ঠাকুর, আমি পুজো দেব। তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছো ঠাকুর। আচ্ছা, ছেলেটার কিরকম প্রতিক্রিয়া ছিল ঠাকুর মশাই? ওই ছেলেটার কোনো প্রতিক্রিয়া ছিল না কিশোরী। একটা মানুষের সদ্য ঘুম ভাঙলে যেমনটা দেখায় ঠিক তেমনটাই দেখাচ্ছিল তাকে। কমলবাবুও কৃতজ্ঞ হয়ে ভক্তি ভাব নিয়ে দুহাত জোড় করে তাকিয়েছিল মায়ের মূর্তির দিকে। অবশ্য মূর্তিটা দেখার মতো কিছুই ছিল না। পাতালেশ্বরী নাম তো ঠিক তেমনই দেখতে। মাটির নিচের থেকে একটা শিলাখণ্ড সোজাসুজি পাহাড়ের মতোই উঠে গিয়েছে, আর ওই পাথরের মূর্তির মধ্যেই ফুটে উঠেছে খোদাই করা চোখ, মুখ, আর শিলাখণ্ডটায় তেল সিঁদুরের প্রলেপ দেওয়া, আর সামনে পুজোর উপকরণ সাজিয়ে রাখা। যাই হোক, সেই বৃদ্ধ পুরোহিত এইবার চাতালে নেমে এগিয়ে গেল ওই ছেলেটার দিকে। আশ্চর্য এই যে তার হাতে দেখলাম একটা বালা বাঁধা। ওই বালাই নাকি সকলের মনের ব্যাধি দূর করে, কিন্তু আমার মনে হচ্ছিল যে ছেলেটার মধ্যে আদৌ কোনো ব্যাধি নেই, সে সম্পূর্ণ সুস্থ। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, আর ওই বৃদ্ধ পুরোহিত এইবার কমলবাবুর কাছে এসে দাঁড়ালেন আর বললেন, দেখুন, আমি আপনার ছেলের হাতে একটা মন্ত্রপুত বালা পরিয়ে দিয়েছি। মনে রাখবেন, এই বালাই কিন্তু তার রক্ষা কবচ। ওই বালাটা যদি সে একবার খুলে ফেলে কিংবা ছেলেটা অজ্ঞাতবশে যদি তা হারিয়ে যায়, তাহলে কিন্তু ঘোর বিপদ হবে। কেননা আমরা যখন আপনার ছেলেকে নিয়ে বেদির কাছে শুইয়ে দিয়ে মায়ের মন্ত্রপাঠ করছিলাম, তখন প্রদীপ শিখার আলো দেওয়ালে পড়ছিল, আর ওই আলোতে দেখলাম একটা ছায়া মূর্তি পড়েছে। ফলেই খুব সাবধান। ওই ছায়া মূর্তি কিন্তু তোমার ছেলেকে অস্থির করে তুলেছে। গুনে গুনে আজ থেকে 4টে দিন তাকে চোখের সামনেই রাখবে। আড়াল করলেই কিন্তু বিপদের শুরু। এই বলে ওই পূজারি এইবার মন্দিরের গর্ভগৃহ বন্ধ করে দিয়ে
খড়মের খটাখট শব্দ তুলে চলে গেলেন নিজের বাড়ির উদ্দেশ্যে। আমার দিকে তাকিয়ে এবার কমলবাবু বললেন, আগে আপনি তো সাধক মানুষ, চলুন না, আপনার সান্নিধ্য লাভে যদি আমার বাড়ির কল্যাণ হয় তাহলে আমি খুব ভরসা পাবো। আসবেন ঠাকুর মশাই। আমি আর কোনো আপত্তি করলাম না। আর শুধু তাই নয়, আমার কানের কাছে কেউ যেন মৃদু কণ্ঠে বলে উঠল, এই ছেলেটার জীবন রক্ষা করাই নাকি আমার কর্তব্য। মা পাতালেশ্বরী নাকি এই গুরু দায়িত্ব আমার ওপরই অর্পণ করেছেন। আমি মনে সাহস জুগিয়ে বলে উঠলাম, দেখুন, আমি হচ্ছি সাধক মানুষ। আপনি যদি আমার থাকার জন্য আলাদা একটা জায়গার রন্ধনের জন্য কিছু সামগ্রী দিয়ে দিতে পারেন, তাহলে আমি আপনার সাথে যেতেই পারি। আর গেলে এই ছেলেটার জীবন রক্ষা করেই তবে ফিরব। আপনি তার জন্য কিচ্ছু ভাববেন না। আমার মুখে সম্মতি সূচক কথা শুনে কমলবাবু চোখে মুখে একটা ভরসা ফিরে পাওয়ার ভাব ফুটে উঠল। তিনি আর বিলম্ব না করে আমাকে সাথে নিয়ে চলতে শুরু করলেন নিজের বাড়ির উদ্দেশ্যে। পালকিতে উঠে বসলেন তার স্ত্রী আর পুত্র, আর গরুর গাড়িতে আমি আর কমলবাবু। কিন্তু ওইখান থেকে বাতাসে আমি একটা কটু গন্ধ পাচ্ছিলাম, অর্থাৎ বিপদের শুরু ধীরে ধীরে হচ্ছে। কিন্তু কোনো কথা না বলে আমি কমলবাবুর সাথেই তার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িটা মন্দির থেকে বেশ খানিকটা দূরেই। গরুর গাড়ি করে যেতে যেতে প্রায় বেলা গড়িয়ে গেল, আর আমাদের সামনে দিয়ে পালকিটা এগোচ্ছিল। আমার মনে বেশ কিছুটা চিন্তা ভর করেছিল যে কে জানে ভিতরে ওই ছেলেটার কমলবাবু স্ত্রী উভয় কি অবস্থায় আছে, বলা তো যায় না কিছুই। এইবার কিন্তু কমলবাবু অনেকক্ষণ পর চুপ করে থাকার পর আমার দিকে ফিরে চাইলেন, আর কাঁদো কাঁদো সুরে বলে উঠলেন, আচ্ছা ঠাকুর মশাই, আপনার কি মনে হয় খোকার উপরে কোনো অপদেবতা ভর করেছে? কেননা আপনি তো তান্ত্রিক সাধুসঙ্গ করেছেন, এই বিষয়ে হয়তো আপনার অগাধ জ্ঞান। একটু খুলে বলুন না ঠাকুর মশাই। না, অপদেবতা ভর করেনি এটা জানি, কিন্তু আপনার ছেলে হয়তো ঘুমের ঘোরে কিংবা জাগ্রত চেতনায় কাউকে দেখতে পাচ্ছে, আর যাকে সে দেখতে পাচ্ছে সেই জিনিসটা তার পক্ষে সহ্য করা খুবই কষ্টের। আমার একবার আপনার বাড়ি গিয়ে আপনার ছেলেটিকে দেখা দরকার, তারপরেই আমি খুব ভালোভাবে বলতে পারবো। আশা করি মায়ের ওই বালাটা যতক্ষণ আছে ততক্ষণ আপনার ছেলে নিরাপদ। তবু আমি গিয়ে একবার দেখব। বেশ, আপনি যেইটা ভালো মনে করবেন ঠাকুর মশাই। আমার একমাত্র ভরসা তো শুধু আপনি নিজে, তাই না? এই কারণেই আমি আপনার উপর সব ছেড়ে দিলাম। আর কোনো কথা হলো না। দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রম করে আমরা দুজনই এসে পৌঁছালাম একটা বাড়ির সামনে। বাড়িটার অবস্থান দেখলাম এমন একটা জায়গায় যেখানে তেমন লোকালয় নেই। বাড়ির আশেপাশে শুধু বনজ জায়গা। গরুর গাড়ি থেকে নামতে গিয়ে ঘাসের ওপর পায়ের পাতারা ঢেকে গেল। বেশ অনেকটা জায়গা জুড়ে বাড়িটা। ফটক পেরিয়ে সোজাসুজি ঢুকতে গিয়েই দেখি যে চারিদিকে উঁচু ভিত দিয়ে বাঁধাই করা। একপাশে নাট মন্দির, যেখানে ফিরিঙ্গি চেহারার এক পূজারী পুজো করছিলেন। একে একে সকলে নামলো। আমিও বাড়ির মধ্যে প্রবেশ করলাম। আর ওই বাড়িতে যখন কমলবাবু স্ত্রী আর তার পুত্র প্রবেশ করলেন, তখন ওই পুরোহিত একটা বেলপাতা নিয়ে এসে সেটা খোকাবাবুর মাথায় ঠেকিয়ে বলে উঠল, শিব 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 শিব, বলছি সব ঠিক আছে তো কর্তাবাবু? হ্যাঁ মুকুন্দ, গিয়েছিলাম মায়ের থানে, জ্ঞানটা ফিরল তো। এখন দেখি বাকিটা। আসুন ঠাকুর মশাই, এই হলো আমার বাড়ি। আপনাকে নিয়ে যাই খোকার ঘরে। আমি আর কমলবাবু গেলাম, কিন্তু খোকার বাড়িতে ঢুকেই অবাক হয়ে গেলাম। দেখলাম যে ঘরের দেওয়ালে খড়ি দিয়ে কি সব আঁকা। আর শুধু তাই নয়, ওই ঘরেই দেখলাম যে ইতি উতি কাগজপত্র পড়ে আছে, যেইগুলোতে পেন্সিল দিয়ে আঁকা হুবাহু একটা চিহ্ন। আমি নিচু হয়ে একটা কাগজ তুলে নিয়ে দেখলাম সেইটা, আর দেখলাম চতুর্ভুজ আকারে একটা নকশা কাটা।
আরো অনেক কিছু লেখা আছে নকশার মধ্যে খুদে খুদে হরফে। ওই কাগজটা দেখালাম কমল বাবুকে, তারপর জিজ্ঞাসা করলাম, এটা কি আপনার ছেলে এঁকেছে? দেওয়ালেও দেখছি একই নকশা আঁকা। আগে হ্যাঁ, নিজের অবসর মতোই এই একই জিনিসকে আঁকতে থাকে, আর আমাদের দেখিয়ে বলে এই নকশাটা যেইখানে আঁকা আছে সেইখানেই মাটি খুঁড়লে কিসব নাকি পাওয়া যাবে। বলছেন কি? ওইটুকু ছেলের মুখেই কথা শুনেছেন আপনি? ডাকুন তো একবার আপনার ছেলেকে, তার সাথে আমি একবার কথা বলতে চাই। পারলে আপনি কিছুক্ষণ বাইরে থাকলে আমার সুবিধাই হয়। আমার কথা মতোই তিনি তার চাকরকে হাঁক দিয়ে বলে দিলেন খোকাকে একবার নিয়ে আসতে। ওই কথা শুনে চাকর প্রণাম করে চলে গেল, আর খানিক পরে সিঁড়ি ভাঙার শব্দ আমার কানে এসে প্রবেশ করলো। ঘরের মধ্যে ঢুকে এলো কমলবাবুর বছর 5 ছোট্ট ছেলে। ঘর থেকে বেরিয়ে গেলেন কমলবাবু। আমি দরজাটার আগল লাগিয়ে দিয়ে তাকে কাছে টেনে নিয়ে আদর করে জিজ্ঞেস করলাম, এই যে খোকা, এটা কি তোমার হাতে আঁকা? এগুলো তুমি শিখলে কিভাবে? কে তোমাকে এইভাবে আঁকা শিখিয়েছে? ছেলেটা একবার আমার হাতে ধরে থাকা ওই কাগজটার দিকে দৃষ্টিপাত করে রইল। তারপরই তার গলার থেকে বেরিয়ে এলো একটা অদ্ভুত শব্দ। আচ্ছা ঠাকুরমশাই, ওই আঁকাটা কেমন ছিল? মানে শিশুরা যেমন আঁকে সেরকম আঁকা, নাকি পরিপক্ক হাতে আঁকা? হ্যাঁ কিশোরী, তোমার কথা একেবারে ঠিক। ওইটুকু ছেলের পক্ষে ওই নকশা আঁকা কিন্তু চারটিখানি কথা নয় হে। ছেলেটাকে ওই কথা জিজ্ঞেস করতেই সে অদ্ভুত স্বরে আমাকে বলল, আমি এই ছবিটা এঁকেছি। ওই বাড়িটায় গিয়ে এক জায়গায় ছবিটা আঁকা আছে। মৃত্যুর আগে আমি ওই ছবি এঁকেছিলাম। দাও 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 করে আগুন জ্বলছিল। আমাকে শেষ করে দেওয়ার জন্য সকলে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। আমাকে ওইখানে নিয়ে চলো। কোনখানে তোমাকে নিয়ে যাব খোকা? তুমি কি বলছো এইসব উদ্ভ্রান্ত কথাবার্তা? আর কোনো কথা নেই, ছেলেটা চুপ করে গিয়েছে। আমি এইবার তার কপালে হাত রাখলাম, আর গুরু শিখিয়ে দেওয়া মন্ত্রটা আওড়ালাম, আর চোখের সামনে সবকিছু স্পষ্টভাবে ধরা পড়ল। মন্ত্র আওড়ালাম, ওং হ্রিং নমো নিত্যকালী কৃত্যতি দ্রষ্টা নমো নমো। এই মন্ত্রটা অতীব গুহ্য ছিল। এই মন্ত্রতে সাধক ইচ্ছা করলে অতীতের কোনো ঘটনাবলী অনায়াসেই দেখতে পারে। আমি চুপ করে কিছুক্ষণ মনে মনেই মন্ত্র আওড়াবার পর স্পষ্ট দেখলাম যে সন্ধ্যার পরিবেশ, আর ওই পরিবেশের ভিতর জনাকতক লোক আগুন হাতে নিয়ে দ্রুত এগোচ্ছে একটা প্রকাণ্ড বাড়ির দিকে। তারপর তারা এগিয়ে গিয়ে ধরিয়ে দিল এই প্রকাণ্ড অট্টালিকা সম বাড়িটায় আগুন, আর মুহূর্তের মধ্যে ওই বাড়ির মধ্যে ধরে যাওয়া আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। বাড়ির মধ্যে থেকে সকলে চিৎকার ভেসে এলো। এই অবধি দেখার পর আমি চোখ খুললাম, আর ওই ছেলেটা ততক্ষণে অজ্ঞান হয়ে গিয়েছে। আমি এইবার আর বিলম্ব করলাম না, দরজার আগল খুলে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা কমলবাবুকে ভিতরে আসতে বললাম, আর উনি এসে নিজের ছেলেকে ওইভাবে অজ্ঞান থাকতে দেখে বলে উঠল, এ কি ঠাকুর মশাই, একটু আগেই তো আমার ছোট ছেলেটার জ্ঞান ছিল, কি হলো তার? এভাবে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো কেন? কমলবাবু, আপনার চিন্তার কারণ আমি এইবার ধরতে পেরেছি। আপনার খোকার 4-5 জন ছেলের মতো সাধারণ নয়, সে জাতিস্বর। কথাটা শুনে একবার তিনি হক চকিয়ে গেলেন। তারপর আমার সামনে বসে পড়ে ছেলের মাথাটা মাটি থেকে তুলে নিজের কোলে রেখে আশ্চর্যজনকভাবে বলে উঠলেন, কি বললেন ঠাকুর মশাই? জাতিস্বর? হ্যাঁ, আপনার ছেলে জাতিস্বর। আর আপনার ছেলে তার গত জন্মের কথা পুঙ্খানুপুঙ্খভাবে মনে করতে পারে। ওই কারণেই সে এইরকম আচরণ করছে। আর সে দেখতে পাচ্ছে যাকে, অর্থাৎ যাকে আপনি প্রেত বলে আখ্যা দিচ্ছেন, সে তার পূর্বজন্মের কোনো আত্মীয়।
আমি দেখেছি সে বারবার তার কাছে আসছে মুক্তি চাইতে, কিন্তু আপনার খোকা যদি তাকে মুক্তি না দেয় তাহলে সে কিছুতেই মুক্তি পাবে না। আর আপনার ছেলে কিন্তু গত জন্মে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। যাই হোক, এখন কিন্তু একটাই উপায় আছে তাকে পরিত্রাণ দেওয়ার। আপনি আর আপনার স্ত্রী যদি ওই কথাগুলো শোনেন তাহলে কিন্তু আমি তাকে আপনার কোলে একেবারে সুস্থভাবেই ফিরিয়ে দিতে পারবো। কমলবাবু আমার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন। তার মুখ থেকে অনেকক্ষণই কোনো কথা স্বর ছিল না, কিন্তু এক সময় যখন নাট মন্দির থেকে ভেসে এলো ঘন্টার শব্দ, তখন তার হুঁশ ফিরল আর উনি কিঞ্চিৎ আবিষ্টের মতোই বলে উঠলেন, এইগুলো আপনি কি বলছেন ঠাকুর মশাই? আমার ওইটুকু ছেলে যে আগের জন্মে এমন দুর্ঘটনায় মারা গেছে, সে কথা সে বলতে পারবে কি করে? অনেক কিছুই আছে কমলবাবু, যাই বাস্তবের দুনিয়ায় মেনে নেওয়া খুবই কঠিন। তন্ত্রশাস্ত্রেতে কিছু অতিলৌকিক বর্ণনার কথা আছে। জাতকের শরীরের ওই লক্ষণগুলোই তাকে অসাধারণ করে তোলে। আপনি কিছু ভাববেন না, আমি রাত্রের দিকে আপনাকে সবকিছু জানিয়ে দিচ্ছি। ওই দিন রাতেই আমি পুজোর আসনে বিশেষ কিছু ক্রিয়া করে তারপর আমার ইষ্ট দেবীকে আহ্বান করলাম আর ক্রমাগত মন্ত্রপাঠ করলাম। আসলে আমার ইচ্ছে ছিল ওই অতৃপ্ত আত্মাকে ডেকে পাঠানো। ওই আত্মা যদি আমার কাছে আসে তাহলে আমি তাকে শুধিয়ে নিতে পারবো যে আসল ব্যাপারটা কি। বহুক্ষণ ওঙ্কার উচ্চারণ করার পর বাইরে কার যেন ছমছম শব্দ পেলাম। নাট মন্দিরের পাশেই একটা ছোট্ট ঘর মতো ছিল, যেখানে আমার নিজের উপাচার সামগ্রী নিয়ে আমি গুহ্য সাধনার কাজে নিজেকে লিপ্ত করেছিলাম। আর শুধু তাই নয়, আমার সামনে জ্বলছিল মোমবাতি। দরজাটা ভিজিয়েই রাখা ছিল, কিন্তু মন্ত্রপাঠ করার পর আমি যখন আমার সাথে থাকা কঙ্কালের খুলিতে সিঁদুর মাখালাম, ওই সময় দরজার বাইরে ঠক ঠক করে দরজাটার শিকল কেঁপে উঠল। আর আমি তাকে বললাম, বাইরে দাঁড়িয়ে না থেকে চলে আয়। তুই যে এসেছিস সেটা আমার মাথার উপর বাঁধা ওই ঘন্টাটা বাজিয়ে আমাকে জানান দিবি। হঠাৎ করেই দরজাটা দমকা বাতাসের ঝাপটায় হাট করে খুলে গেল, আর ওই দরজাটা খুলতেই হাওয়ার দমকায় আমার সামনে জ্বলতে থাকা মোমবাতিটাও নিভে গেল। আর আমি পেলাম একটা কটু গন্ধ। ওই গন্ধটা হ্রাস করার জন্য আমি ওই সময় কাল ভৈরব স্তুতি করে ধুনির মধ্যে একটা নীলকণ্ঠ ফুল ফেলে দিলাম। আর ওই ফুলটা ধুনির ওপর পড়তেই ধুনির ধোঁয়াটা ফুঁসে একদম ঠেলে উঠল, আর আপনা থেকেই নিভে যাওয়া ওই মোমবাতিটা জ্বলে উঠল। ঠিক যেন মনে হলো কেউ যেন ওইটা জ্বালিয়ে দিল। এইবার আমি নিজের আসনে বসে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম, কে তুই? কেন তুই এইভাবে ওই ছেলেটাকে বিরক্ত করছিস? জানিস না ওই ছেলেটা এখন আর তোর স্বামী নয়, সে মৃত্যুর পর এই বাড়িতে জন্মেছে। কেন তুই মায়া বাড়িয়ে এইখানে পড়ে আছিস? তুই যা ভাবছিস সেটা আর সম্ভব নয়। তুই চলে যা। আর তুই কি মুক্তি পাচ্ছিস না? ঠিক আছে, আমি তোর মুক্তির যথাযথ ব্যবস্থা করে দেব। এখন যা, আর যখনই তোকে আমি ডাকবো, আচ্ছা এই যে বালির একটা স্তূপ করে রাখা আছে, ওইখানে নিজের নামটা লিখে দিয়ে যা। আমি যেইখানে বসেছিলাম সেইখান থেকে কিছুটা দূরে দেবীর নামের ঘট স্থাপন করে রাখা ছিল, আর তার সামনে কিছুটা অংশ জুড়ে আমি বালি ছড়িয়ে রেখেছিলাম। আমি অনুভব করলাম যে আমার সামনে দিয়ে কোনো একটা অবয়ব এগিয়ে গিয়ে ওইখানে নিজের নামটা টেনে টেনে লিখে দিল, আর ওইখান থেকে চলে গেল। আর কমলবাবুর বাড়ির পেন্ডুলাম ঘড়িতে বাজলো রাত ঠিক 3টে। তা আপনি ওই সময় কি করলেন ঠাকুর মশাই? আমি আর কি করব, ওইখানেই আমি নিজের বাকি পুজোটা করে নিলাম, আর গুরু যা যা বলেছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে তারপর দরজাটা বন্ধ করে দিলাম। আমার জন্য যেই ঘরটা নিযুক্ত করেছিলেন ওই ঘরে ফিরে সেই হ্যারিকেনের আলোতেই তাক থেকে চলতি বছরের পঞ্জিকাটা টেনে নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে দেখতে লাগলাম।
আর চোখ বোলাতে বোলাতেই একটা মনের মতো তিথিও পেয়ে গেলাম। কোন তিথি পেলেন? আর ওই তিথির গুরুত্ব কি? ওই তিথিতেই আত্মাকে শান্ত করতে পারবো, তাকে মুক্তি দিতে পারবো। ওই তিথিটা হলো শুক্লপক্ষের দ্বিতীয়াতে আদ্রা নক্ষত্রে এই কাজটা করতে হবে। পরদিন সকালে উঠে আমি কমলবাবুকে নিজের কাছে ডেকে পাঠালাম। তারপর খোঁজ খবর নিলাম খোকার। সে তেমন কোনো কিছুই আর করেনি, কিন্তু মুখে অনবরত একটা জায়গার নাম করেই যাচ্ছে। আমার প্রথম দিকে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু নিজে গিয়ে দেখি যে খোকা আবার ওই একই জিনিস কাগজে আঁকছে আর নামটা বলছে বীরচন্দ্রপুর। আমি তখনই দুয়ে দুয়ে চার মিলিয়ে কমলবাবুকে বললাম, দেখুন, আজকেই সেদিন যখন আমাকে ওই গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, আপনি দয়া করে আপনার ওই খোকাকে নিয়ে ওই বীরচন্দ্রপুর গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ওই গ্রামেই হয়তো আপনার ছেলে কোনো একদিন ছিল, আর ওইখানেই হয়তো সমস্যার সুরাহাও আছে। আপনি ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু কোনো কিন্তু নয়, আপনার ছেলের মেয়াদ বেশি দিন নেই। গতকাল রাত্রে আমি আমার পুজোর দ্বারা এটুকু জেনেছি, আপনার ছেলেকে যদি ওইখানে না নিয়ে যেতে পারি, তার করণীয় কাজ যদি সম্পূর্ণ যদি না হয়, তাহলে আপনার ছেলের সমূহ ক্ষতিও হতে পারে। ছেলের ক্ষতি হবে শুনে কোনো বাপ স্থিরভাবে থাকতে পারে না, তাই তিনি দ্রুত নিচে নেমে গেলেন আর আমার কথা মতোই সব কিছু ব্যবস্থা করে দিতে শুরু করলেন। ওনার ওই চঞ্চলতা দেখে আমি বেশ ভয়ই পেয়ে গিয়েছিলাম, কারণ বীরচন্দ্রপুর গ্রাম কিন্তু এইখান থেকে কম দূরত্ব নয়। পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। ট্রেন ব্যবস্থা তখন এখনকার মতো অত ভালো ছিল না, তাই পৌঁছাবার পথ একমাত্র গরুর গাড়ি। সব কিছু হতে প্রায় একটা গোটা ঘন্টা লেগেই গেল, আর আমরা তিনজন, অর্থাৎ আমি, কমলবাবু আর তার ছেলে নিয়ে, সাথে কিছু লেটেল দল অস্ত্র নিয়ে আমাদের সামনে দিয়ে চলতে শুরু করলো। কেননা পথেই পড়বে কালির জঙ্গল, আর ওই জঙ্গল প্রচণ্ড ভয়ঙ্কর। কালির জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছালাম সেই গ্রামে যেখানকার কথা ওই ছোট্ট ছেলেটা আমাদের বলেছিল। আচ্ছা, গ্রামটার নাম কি ছিল ঠাকুরমশাই? গ্রামের নাম ছিল গোপীনাথপুর। গোপীনাথপুর গ্রামটা কিন্তু সত্যি বেশ বর্ধিষ্ণু বলা যায়। গ্রামের ওই মনোরম পরিবেশে সে ছেলেটা যেন দীর্ঘ একটা নিঃশ্বাস নিল। তারপর গরুর গাড়ি থেকে নেমে দুহাত দুপাশে মিলে ধরে বলে উঠল, এইটাই আমার সেই গোপীনাথপুর গ্রাম, যেইখানে আমি জন্মেছিলাম। এইখানে একটা রাজবাড়ি আছে, ওই রাজবাড়িতেই আমাদের যেতে হবে। সামনে দিয়ে একটা লোক আসছিল। খুব সম্ভবত সে মিষ্টি বিক্রি করে, কেননা একটা সরু লাঠির দুই পাশে দড়ি দিয়ে বাঁধা আছে দুটো হাঁড়ি। সে হেঁকে হেঁকে চলে যাচ্ছিল। আমাদের গাড়োয়ান এইবার তাকে ডেকে শুধিয়ে বলে উঠল, এই যে এখানে রায়বাড়ির রাজবাড়িটা কোথায় আছে বলতে পারো? হ্যাঁ, এইখান থেকে সোজা গিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই রাজবাড়ি। কিন্তু ওইখানে তো এখন কেউ থাকে না। তাহলে কি দরকারে যাচ্ছেন ওইখানে? ওই বাড়ির সঙ্গে আপনাদের কোনো সম্বন্ধ আছে? ছেলেটা বলে উঠল, হ্যাঁ, এই বাড়িটাই আমাদের যেতে হবে, দরকার আছে। ওই মিষ্টি বিক্রেতা লোকটা কেমন যেন সন্দিগ্ধ দৃষ্টি নিয়ে চাইলো আমাদের দিকে। গাড়োয়ানকে গাড়িটা চালাবার নির্দেশ দিলাম। সে চালিয়ে দিল গাড়ি। আমরা প্রায় আধ ঘন্টা পর পৌঁছালাম। বাড়িটা বিরাট আকার, কেননা ওই বাড়িটার দিকে তাকালেই মনে হয় যে এই বাড়িটা যে তৈরি করিয়েছিল তার সত্যি রুচির প্রশংসা করতেই হয়। কিন্তু বাড়িটা দেখলাম পুড়ে গিয়েছে কিছু কিছু স্থানে, আর ওই বাড়িটাকে মুড়ে রেখেছে লতা পাতার ঝোপ। ছেলেটা এবার বলে উঠল, ওইখানে আছে সেই নকশা, ওই নকশা খুঁজে বার করতে হবে। আমরা পাশের গাছ থেকে মোটা ডাল ভেঙে নিয়ে সেটা মশাল করে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম।
কমলবাবুর ছেলে কিন্তু এমনভাবে বাড়িটার মধ্যে প্রবেশ করছিল যেন এই বাড়ির সমস্ত আনাচে কানাচে সে বিলক্ষণই চেনে। বাড়ির ভিতর দীর্ঘদিন না ঢোকার দরুন পায়ের নিচে মেঝেতে পুরো ধুলোর আস্তরণও জমেছে, আর ব্যবসা গন্ধ নাকে আসছিল। আমি কিন্তু আমার সাধন শক্তি দিয়ে বেশ অনুভব করতে পারছিলাম যে এই বাড়িতে এখনো বিদেহী আত্মা আছে, আর ওই আত্মারা শান্তি চাইছে। কেননা বাড়ির মধ্যে যেইখানে কোনো বাতাস চলাচলের পথ নেই, তা সত্ত্বেও কোত্থেকে ঘন্টা বেজে উঠল, আর ওই ঘন্টা ধ্বনিতে দিক বিদিক মুখরিত হয়ে উঠল। আমি ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, খোকা, তুমি কি ঠিক জানো যে এইখানেই তোমার ওই নকশা তুমি পাবে? হ্যাঁ বাবু, আমার স্পষ্ট মনে আছে। ওই দিন যখন ডাকাত দল আমার বাড়িটায় আগুন ধরিয়ে দিয়েছিল, ওই সময় আমি শেষবারের মতো আমার সমস্ত সম্বল ওই গুপ্তকক্ষের মধ্যে রেখে দিয়েছিলাম। ক্রমেই আমার মনে হচ্ছিল আমি যেন এক দুরূহ বিপদের মধ্যে দিয়েই এগোচ্ছিলাম। অত বড় বাড়ির মধ্যে ওই গুপ্তকক্ষ খুঁজে পাওয়া চারটিখানি কথা নয়, কিন্তু কমলবাবুর ছেলে এক হাতে মশাল নিয়েই এগোচ্ছিল। হঠাৎই সে থমকে দাঁড়ালো একটা জায়গায়। ওই জায়গাটায় কিন্তু শুধুমাত্র একটা দেওয়াল, পথ আর নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম, খোকা, এইখানে কিভাবে? এইখানে তো কোনো পথই নেই। না, ওইখানেই পথ আছে। ওই দেয়ালের ভেতর আমার ওই গুপ্ত ঘরে যাওয়ার সুড়ঙ্গ আছে। আমি নিচে জানি। এইটা ভেঙে তারপর ঢুকতে হবে। চলো চলো, আর বেশি সময় নেই। যা করতে হবে আজকেই করতে হবে, নইলে এত দূরে আসার পরিশ্রম ভেস্তে যাবে। আমি দেখলাম মাথার ওপর কড়ি বর্গার উপর উল্টো হয়ে ঝুলছে চামচিকির দল। ওই বিরাট সাইজের চামচিকি দেখলে তোমাদের ভয় প্রাণটা ডিপ ডিপ করত। আমার কানের কাছে আমার গুরুদেব ওই মন্ত্রটা আমাকে বারবার উচ্চারণ করতে বললেন। আমিও সেই সাথেই ওই মন্ত্রটা পাঠ করলাম, আর একই সাথে নিজের আর ওই খোকা আর গাত্রবন্ধন মন্ত্রটাও পড়ে নিলাম। এইবার ওই ছেলেটা দেওয়ালের সামনে এসে দাঁড়িয়ে গেল, আর সে দাঁড়িয়ে যাওয়া মাত্রই বুঝলাম যে ওই দেওয়ালটা ভাঙতে হবে। পাশেই একটা সেকেলে কুঠার রাখাই ছিল, ওইটা সে তুলে নিল আর প্রাণপণে নিজের গায়ের সমস্ত শক্তি একত্র করে নিয়ে এক একটা মোক্ষম বাড়ি মারতে লাগলো। আর তবে তাকে বেশি কসরত করতে হলো না, শুধুমাত্র বার কয়েকবার আঘাতেই ওই দেয়ালটা হুড়মুড় করে ভেঙে গেল, আর আমাদের সামনের পথটা উন্মুক্তও হয়ে গেল। দেওয়ালটা ভেঙে গেলে কি হবে? ভিতরটা আলকাতরার মতোই অন্ধকার। ওই অন্ধকারে বহুক্ষণ কিছুই দেখতে পেলাম না। অন্ধকার এতই ঘন যে মশালের আলো পর্যন্ত তা দূর করতে পারছে না। ছেলেটা এবার ভিতরে ঢুকে ইতিউতি অনেক খোঁজাখুঁজির পর দাঁড়িয়ে পড়লো একটা জায়গায়, আর আমাকে ইশারায় আসতে বলে দেখালো একটা জিনিস। আমি তো দেখে চমকে উঠলাম। কি কি দেখলেন ঠাকুরমশাই? কি দেখলেন ঠাকুরমশাই? আমরা একসাথে প্রশ্ন করলাম। তারা না চোখ বুজে উত্তর দিলেন। দেখলাম ছেলেটা যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক পাশেই একটা বহুদিনের জীর্ণকায় নরকঙ্কাল, আর ওই কঙ্কালের পাশেই একটা লাঠি। ওই লাঠিটার আশেপাশে আর কিছুই নেই, তবে কঙ্কালটার পরনে বনেদি পোশাক ছিল। ওই পোশাক এখন আর দেখা যায় না। অনেক আগের, প্রায় 200-300 বছর আগের আমলে ওই পোশাক মানুষ পরিধান করত। ছেলেটা এইবার আমাকে বলল, আমি ছিলাম এই বাড়ির শেষ কর্তা, নরনারায়ণ রায়। আমাকে চক্রান্ত করে শেষ করে দিয়ে এই বিশাল সম্পত্তি নেবে বলে আমার কিছু লোক, যারা আমার দপ্তরেই কাজ করত, তারাই বিশ্বাসঘাতকতা করে আমার বাড়ির গুপ্তধনের হদিশ কালীর জঙ্গলের ডাকাতদের পাইয়ে দিয়েছিল। ওই দিন রাতে হঠাৎ করেই ডাকাত দল আমাদের বাড়ির ওপরে চড়াও হয়। আমাদের বাড়ির সদর দরজা খুলে
দস্যু দল ঢুকে সকলকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তখন আমি আমার প্রাণের চেয়ে প্রিয় এই জিনিসটা এইখানে রেখে দিয়েছিলাম। আমাদের বাড়ির বহুদিন ধরে পূজিত রাধা মাধবের মূর্তি আর আমার স্ত্রীর একখানি ছবি। এই ছবিটা এখানেই আছে। আমি এখানেই একটা নকশা এঁকেছিলাম, যাতে হারিয়ে গেলে এই চিহ্নটা দেখে আমরা গুপ্তধনের হদিশ পেতে পারি। কথাটা বলে ওই ছেলেটা এবার বসে পড়ল ধুলি ধূসরিত মেঝের ওপর। তারপর মেঝের ওপর জমে থাকা ধুলোটা তার ছোট্ট হাত দিয়ে সরিয়ে পরিষ্কার করতেই দেখতে পেলাম সেই একই চিহ্ন, যেটা সে কমলবাবুর ঘরের দেওয়ালে আর কাগজে এঁকেছিল। ওইটা আমি এবার শাবল দিয়ে চার দিয়ে তুলে দিলাম, আর দেখলাম ভেতর থেকে বেরিয়ে এলো দুটো জিনিস। একটা লাল শালু দিয়ে ভালোভাবে মুড়ে রাখা রাধা গোবিন্দের ফুটখানেক লম্বা মূর্তি, আর সেই সাথেই একটা অস্পষ্ট ঘষা বিবর্ণ হয়ে যাওয়া ছবি। দুটি নিয়েই ছেলেটা হাত দিয়ে আগলে ধরে দু ফোঁটা অশ্রু জল ফেলে নিজের প্রিয়তমা স্ত্রীকে স্মরণ করলো। আমি আভাস পাচ্ছিলাম ওই অশরীরীর যে নাট মন্দিরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল, তার কান্নার স্বর অব্দিও শুনতে পেয়েছিলাম। যাই হোক, নরনারায়ণ আর তার স্ত্রীর অস্থিগুলো আমি তুলে একটা লাল রঙের পুটুলিতে বেঁধে দিয়ে ওই ভগ্নপ্রায় রাজবাড়ি থেকে বেরিয়ে এলাম। আর কাছেই একটা নদীর ধার ছিল, সেইখানে ওই জিনিসগুলো আমি নামমাত্র কাঠ দিয়ে সংস্কার করে দিলাম। ছেলেটার মধ্যে থেকে একটা কালো ধোয়ার কুণ্ডলি বেরিয়ে গেল, আর এও দেখলাম সেগুলো ঊর্ধ্বগামী হয়ে মিলিয়ে গেল। ছেলেটা সাথে সাথে মাটিতে লুটিয়ে গিয়েছিল। আরেকটা আশ্চর্য কাণ্ড দেখেছিলাম, নরনারায়ণ বাবু স্ত্রীর কাঁচের ছবিটা আপনা থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে তাতে আগুন লেগে গেল। আর ওই রাধা গোবিন্দের মূর্তিটা কি করলেন? ওইটা নদীতে বিসর্জন দিয়ে ছেলেটার জন্য প্রার্থনা করে ফিরে এলাম তার হাত ধরে। কমলবাবু রাজবাড়ির বাইরে উদাস মনে বসেছিলেন। আমি ওই অচৈতন্য ছেলেটিকে নিয়ে পাঁজা গোলা করে তার কাছে ফিরে এসেছিলাম। উনি আমার দিকে হুড়মুড়িয়ে এগিয়ে এসে বললেন, আমার ছেলের অবস্থা কেমন ঠাকুরমশাই? আপনার ছেলে কিছু ঘন্টা পরেই সুস্থ হয়ে যাবে। আপনার ছেলেকে আমি ঠিক করে দিয়েছি। আপনার ছেলের পূর্বজন্মের কিছু কাজ বাকি ছিল, সেগুলো যখন মিটে গিয়েছে তখন সে গত জন্মের স্মৃতি সম্পর্কে আর কিছুই মনে করতে পারবে না। গোপীনাথপুর গ্রাম থেকে কি ওই দিনেই চলে এলেন? না হে, ওই দিনটা ছিলাম। রাতের দিকে আর কই বা যাব। গ্রামের মধ্যে বামুন পুরোহিত আমাদের একই গোত্র হওয়ার দরুন আশ্রয় দিয়েছিলেন। কোনো প্রকারই অসুবিধা হয়নি। আর ওইদিকে কমলবাবুর ছেলে চোখ খুলে একদম স্বাভাবিকভাবেই আচরণ করেছিল। তার সমস্ত বাধা বিপত্তি কেটে গিয়েছিল। ঠাকুরমশাই গল্প বলা শেষ করলেন। এমন গল্প শোনাবেন উনি, আমরা ভাবতেও পারি। এই গল্প বলার গুণে আমরা যেন এতক্ষণ বর্তমান সম্পর্কে জানতেই পারি। কিন্তু বৃষ্টি থামার পর সন্ধ্যার দিকেই বাড়ির পাশেই একটা বর্ষা কোকিলের ডাকে আমাদের হুঁশ ফিরেছিল। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন রাতের ঘন ঘটা চ্যানেলটিকে। এবং হ্যাঁ, বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমরা আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারি।